প্রথমেই এই প্রেস কনফারেন্সটা কেন আমি ডেকেছি, কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তারপর তোমাদের যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর তাহলে আমি দেবো, ঠিক আছে? তো ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড ওই সময় আমরা একটা সিরিজ করি পবিত্র পাপস, যেটা আমরা নিজেদের বাড়িতে নিজেরা ফোন থেকে শুট করেছি এবং দেবালয় ভট্টাচার্য আমাদেরকে গাইড করেছে, ঠিক আছে? তো এই কাজটা চলতে চলতে যখন মেতে একটু রিলিফ দেওয়া হয়, ফ্লাইটগুলো স্টার্ট হয় 18th জুন, আমার যতদূর মনে আছে, যেহেতু ওটা একটা রেকর্ড থাকে ফ্লাইটের, 18 জুন আমি ব্যাক করেছিলাম। এবং তারপর আমাদের এই পবিত্র পাপিজ এবং তার সাথে কোথায় আরেকটা কোনো শো এরমভাবে বাড়িতে শুট করা হয়েছিল, সেটা ইফ আই এম নট রং সেটা মৈনাক ভৌমিক সেটা শুট করেছিলেন। তো একটা ছোট্ট ইন্টিমেট একটা গ্যাদারিং হয়, যেহেতু সাকসেস পার্টি গোছেরই আর কি। তো সেখানে যেরকম হয় আমরা আড্ডা মারি, গল্প করি, এবং দেবালয়দার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এবং সুসম্পর্ক। হ্যাঁ, এবং আমার মেমোরিতে এরকম কোথাও নেই যে কাজ করাকালীন, তোমরা সবাই জানো যে দেবলতার সাথে আমি চরিত্রহীন করেছি, তারপর বউ কেন সাইকো করেছি, এবং বাড়ি গেছি, একটা ছোট পারিবারিক সম্পর্ক, আড্ডা মেরেছি, এবং কখনো আনসেফ ফিল করি। তো তো অবভিয়াসলি যেখানে যে মহলের মধ্যে তুমি আনসেফ ফিল করো না, অলরেডি তুমি সেই লোকগুলোর সাথে অনেকটা সময় কাটিয়ে ফেলেছো, তো সেখানে তোমার গার্ডসটা ডাউন থাকে, রাইট? তখন আমরা ভাবি যে আমরা সেফ জায়গায় আছি। তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে, এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ার টেয়ার রাখা ছিল, সবাই আড্ডা মারছিলাম, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে আমার, মানে এটাকে কি বলে, শোল্ডার দুটোকে উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি, এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। এবার তারপরে টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমাদের একটা মানে পূর্ব সম্পর্ক আছে, অল্প সময়ের জন্য হলেও একটা বন্ধুত্ব যেটুকুই আছে, কাজ করেছি একসাথে, তো আমি না মানে এটা মানে আমরা সাধারণত ভিকটিমরাই এ ধরনের কেন যে করি জানি না, এটা কন্ডিশনিং বোধহয়। তো আমি না জিনিসটাকে র্যাশনালাইজ করার চেষ্টা করি যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো করে ফেলেছে, এবং নিশ্চয়ই সঙ্গীত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুল হয়ে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য না আমি বেশ কিছুদিন ওয়েট করি, এবং একটা অদ্ভুত দোলাচলের মধ্যেও যাই, তার কারণ বুঝতে পারছিলাম না যে মানে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না মানে একটু সময় লাগে থিতু হতে যে কি হলো। তো আমি কিছুদিন ওয়েট করি, ওয়েট করার পরে তার কিছু মাসের মধ্যেই একটা পার্টিতে আমার তো কোনো ফোন আসে না, কোনো অ্যাপোলজিও আসে না, তো কিছুদিন পরে একটা পার্টিতে দেবালয়দার সাথে আমার দেখা হয়, এবং দেবালয়দা মানে বউ কেন সাইকোর পরে যখন মন্টু পাইলট শুরু হবে, ওই শ্যুটটা বউ কেন সাইকোর শ্যুটের পরে দেবালয়দা আমাকে এটা বলেছিল যে তুই এত ভালো কাজ করলি, তোকে একটু পুশ করবো, দাঁড়া তোর জন্য একটা ভালো কিছু লিখবো। তো হঠাৎ করে একদিন আমায় ফোন করে, বলছে আজকেই লেখা শেষ করেছি, দেখা কর। সাউথ সিটির উল্টো দিকে তখন জাস্ট বেক বলে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা দেখা করি। হি ওয়াজ ভেরি এক্সাইটেড যে দেখ এটা আমি লিখেছি, এটা খুব ভালো গল্প, এটা পড়বো, এই সেই হ্যানা তেনা। অ্যান্ড ফাইনালি যে ডেটটা বলে, তো তাতে আমি বলি যে দেবলাদা আমি করতে পারবো না, কারণ আমার অলরেডি বিস্তারাকের ডেটগুলো দেওয়া আছে, শুট করছি। তখন আমি মাফিয়া বলে একটা সিরিজ অলরেডি সেটা ডেট দিয়ে দিয়েছিলাম, তো সেই কাজটা আমার করা হয় না। তো অবভিয়াসলি বুঝতেই পারছো সম্পর্কটা কিরকম। কিন্তু হঠাৎ করে পার্টিতে গিয়ে আমি দেখলাম যে অনুশোচনা তো নেই, মানে একটা অদ্ভুত বিহেভিয়ার, একটা মানে অদ্ভুত লুক এবং একটা কোল্ড স্মাইল, যেরকম হয় না যে একজন ডিরেক্টর উঠতি সবে নাম হচ্ছে এবং একজন অভিনেত্রী যদি তার সাথে হেসে কথা বলতে হয়, সে যেমন একটা কোল্ড অ্যাজ ইফ চেনেই না, ঠিক আছে? তো সেটা না মানে সেটার পরেও আমার একটু টাইম লেগেছিল বেসিক্যালি, যে আচ্ছা মানে কোনো অনুশোচনা তো নেই, মানে উল্টে পুরো ব্যাপারটাকে মানে ডিক্লাইন করে দিচ্ছে, বেসিক্যালি চিনতেই পারছে না। এবং তারপরে আমি অনেকবার ভেবেছি এটা নিয়ে আমি কথা বলবো, এবং
সেই সময় আমার যে পরিস্থিতি ছিল প্রফেশনাল জায়গা থেকে আমি বলছি, তো সেটাতেও না আমি একটু পিছিয়ে ছিলাম। তার কারণ সেই সময় আমি একটা শহরে চলে গেছি, কোভিড হয়ে গেছে, এখানে আসছি, কাজকর্ম শুধু আমার না সবারই খুবই আনস্টেবল। এবং যে সমাজের মধ্যে আমরা থাকি আমরা জানি যে যখনই একটি মেয়ে বা বিশেষ করে একজন অভিনেত্রী যখন কথা বলতে আসে এইসব নিয়ে, তাকে প্রথমেই বলে দেওয়া হয় যে ওর তো কাজ নেই এখন, তাই ও অ্যাটেনশন সিক করছে এইসব বাজে কথা বলে, রাইট? তো এই সমস্ত জিনিসগুলো না আমার মাথায় ভীষণ প্লে করতে থাকে এবং আমি একটু স্কেপটিক্যাল হয়ে যাই। কিন্তু মানে এটা আমি এত বছর ধরে এই ট্রিগারটা আমি সাফার করেছি। মানে যখনই দেবালয়দার কোনো কিছু রিলিজ হয়েছে দেখেছি, বা কোনো পার্টিতে আবার দেখা হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি অ্যাভয়েড করে গেছি, মানে অ্যাজ ইফ আমি কোনো ভুল করেছি, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সময় আমি ট্রিগার হয়েছি। তারপরে আমার কানে আসে যে এরম ধরনের আরো বেশ কিছু কেস আছে, এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ, রাইট? এখন সে বিষয় এটার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না, কনসেন্ট না থাকলে কোনো কথা বলা যায় না। এবং আমি এখানে শুধু আমার কথাটাই বলতে এসেছি, আমি কারোর হয়ে লড়তে বা কারোর কথা বলতে আসিনি। তো এইটা না আমার ভেতরে ভেতরে আস্তে 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 বিল্ড আপ করতে থাকে। এবং সেদিন রাত্রিবেলা আমি যখন একটা পোস্ট দেখি দেবালয় ভট্টাচার্যের, তোমরা সবাই দেখেছো কিনা জানি না, তো সেই পোস্টটা আমাকে ভীষণ ট্রিগার করে। সেখানে উনি কিছু প্রফেশনাল এথিক্স, ন্যায় নীতির কথা বলছেন, যেটা আমি প্রচন্ড ট্রিগার হয়ে যাই। এবং ট্রিগার হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে এই প্রশ্নটা তো এখন আমাকে কেউ করতে পারবে না যে আমার কাজ নেই বলে আমি অ্যাটেনশন চাইছি। ভগবানের আশীর্বাদে আমি 1.5 বছর একটা ন্যাশনাল টেলিভিশনে কাজ করলাম, এবং ন্যাশনাল টেলিভিশন এতটাই টাকা প্রোভাইড করে যে আমি আরো 1 বছর বাড়িতে বসে থাকতে পারি। তো সেই ভয়টা এখন আমার নেই। এবং সেই কারণে আমার মানে ওই ট্রিগারটা থেকে আমার মনে হলো না, এবার এটাকে আমার সিস্টেম থেকে বার করার সময় এসে গেছে। কারণ আমি কেন সাফার করবো? আমি দিনের পর দিন এই ট্রিগারটা আমার ভেতরে রয়ে গেছে, এবং যে করেছে মানে এত বছরের পরও তার কোনোদিনও মনে হয়নি যে আমি অঙ্কিতার কাছে একটা ক্ষমা চাই। এবং তারপরে সেটা যিনি করেছেন, এই কথাটা যখন সারফেসে চলে এসছে, ওনার পোস্ট এবং আমার কমেন্ট সবটাই, তারপরে যেটা উনি করলেন এই 2-3 দিন আগে, রাইট, ডেটটা আমরা মেনশন করেছি, তোমরা যদি চাও আমরা যে লিগ্যাল নোটিশটা করেছি সেটার কপি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আমাদের একজন সিনিয়র দাদা বলো, বন্ধু বলো বা কলিগ বলো, সে এই পোস্টটা দেখে বা কারোর থেকে শুনে বা কিছু হয়ে ওকে কাউন্টার করতে যায়। সেখানেও বলে যে তুমি জানো ওর ক্যারেক্টার কিরকম। এবার ধরো আমার ক্যারেক্টার খুবই খারাপ, ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? একজন সেক্স ওয়ার্কারের সাথেও একটা দরাদরি হয়, দামে মিললে তারপর সে ঘরে যায়। দ্যাট মিনস সে কনসেন্ট দেয়, রাইট? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কথাটা সারফেসে আসা উচিত। তার কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সেখানে 19 বছর বয়স থেকে কাজ করছি, প্রফেশনালি আমি 19 বছর বয়স থেকে কাজ করছি। তার আগে আমি থিয়েটার করতাম, এবং আশা করি আমি কাউকে আমার কাজ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট করিনি এত বছরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা বেসিক দায়িত্ব তো আছে। মানে আমি ইন্ডাস্ট্রিতে এলাম, কাজ করলাম, নাম কামালাম, প্রচুর সম্মান কামালাম, বম্বে উঠে চলে গেলাম কারণ আমার এখানে ভাল লাগছে না থাকতে। কিন্তু তা বলে আমার নেক্সট জেনারেশনের প্রতি, আমার নহে সন্তান নেই, কিন্তু আমার বন্ধু বান্ধব আজকে যারা কাজ করছে তাদের তো ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েগুলো বড় হচ্ছে, নতুন নতুন ছেলেমেয়েগুলো তো আসছে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমারও কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না একসময়, কিন্তু আজকে আমি আমার কাজের দ্বারা সেই এস্টাবলিশমেন্টটা তৈরি করেছি। কিন্তু এই যে ছোট ছোট ছেলেমেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে মানে আমি জানি না মানে কি বলতে চাইছে। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরকম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায়, তাহলে তো একটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে।
কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইবে। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেমে, মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি স্বীকার করে একটা করেছি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু এই লোকগুলোকে কিছু মানুষ যারা সেফ থাকতে চায়, যারা সেফ থাকতে চায় না, যারা এই কালচারটাকে কন্টিনিউয়াস ফিট করে যাচ্ছে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। লিগাল নোটিশটা আমাদের সার্ভ করা হয়ে গেছে। তোমাদের যদি কপি দরকার লাগে তোমরা একটু বলবে, তোমাদের ইন্ডিভিজুয়ালি কপি পাঠিয়ে দেওয়া হবে। দ্যাটস ইট।